নমস্কার সকলকে, বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। বহু অপেক্ষার পর অপেক্ষার অবসান ঘটতে চলেছে আজকে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 6 তারিখ ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি স্ট্রাইকার স্প্যানিশ স্ট্রাইকার ইউসেফ এজেজারি কিন্তু কলকাতায় পা রাখতে চলেছে আজকে রাত্রিবেলা 10টা থেকে 10:30 নাগাদ খুব সম্ভবত কলকাতায় পা রাখতে চলেছে। এবং অফিসিয়ালি ইস্ট বেঙ্গল কিন্তু তাদের পঞ্চম বিদেশি, এই মরশুমের পঞ্চম বিদেশি কিন্তু তারা অ্যানাউন্স করে দিল। এবং স্ট্রাইকার নিয়ে বিভিন্ন বিতর্ক, অনেক রকম বিতর্ক সৃষ্টি হয়েছিল। 2-3 দিন আগে আমি একটি ভিডিও বানিয়ে তোমাদের কাছে, প্রত্যেকের কাছে ক্লিয়ার করে দিয়েছিলাম। যাই হয়ে যাক, ডকুমেন্টের যাই সমস্যা থাকুক, সব সমস্যার সমাধান করে ইস্ট বেঙ্গল এই স্ট্রাইকারটিকেই আনতে ইউসেফ আসছে কলকাতায়। এবং আমি যেটা তোমাদেরকে বলেছিলাম, সপ্তাহখানেক সময় পাবে। এবং 16 তারিখ প্রথম ম্যাচ ইস্ট বেঙ্গলের, তার আগে এবং 8 তারিখ, আগামী 8 তারিখ অর্থাৎ পরশু দিন কিন্তু ইস্ট বেঙ্গলের একটি প্র্যাকটিস ম্যাচ রয়েছে মোহামেডান স্পোর্টিংয়ের সাথে। সেই ম্যাচটি কিন্তু ইস্ট বেঙ্গল নিজেদের হোম গ্রাউন্ডে খেলতে চলেছে। এটা ছিল প্রথম খবর। দ্বিতীয় খবর হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টের। তোমরা সকলেই জানো মোহনবাগানের রাইট ব্যাক আশিস রাইয়ের কিন্তু একটা মেজর ইঞ্জুরি হয়েছে। সেই জন্য কিন্তু আশিস রাই এই সিজনে কিন্তু আশিস রাইয়ের সার্ভিস সম্ভবত মোহনবাগান সুপার জায়ান্ট পাবে না। এবং এটা অফিসিয়ালি সম্ভবত নয়, এটা অফিসিয়ালি তারা জানিয়েও দিয়েছে যে আশিস রাই কিন্তু এই সিজন আউট হয়ে গেল। এবং সেই জন্যই সার্জিও লোবেরার পুরনো ছাত্র আমায় রানাওয়াড়ে, সার্জিও লোবেরার আন্ডারে কিন্তু খেলার এক্সপিরিয়েন্স রয়েছে। সেই আমায় রানাওয়াড়াকে কিন্তু লোন ডিলে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট আগামীতে নিতে চলেছে বলেই এমনটাই আপডেট কিন্তু এই মুহূর্তে আমাদের সামনে উঠে আসছে। এবার এই আপডেটগুলোর পরে তোমরা ডেফিনেটলি টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছো, শেষ 1-2 দিন ধরে অনেক বিতর্ক চলছিল। আমি ভাবছিলাম এই বিতর্কে পার্টিসিপেট করবো না, তবে আমার মনে হয় এই বিতর্কে পার্টিসিপেট করা এবং এই বিতর্কগুলো তৈরি হচ্ছে, যে বিতর্কগুলো সৃষ্টি হয়েছে দীর্ঘদিন, প্রতি বছরই আমরা দেখি নতুন নতুন একটা ড্রামা, নাটক, যাত্রাপালা অনেক কিছুই হয়। সেই যাত্রাপালা, নাটক, ড্রামা মানে কন্টিনিউয়াসলি এবছরও চলছে। সেটা নিয়ে আমার কিছু বক্তব্য ডেফিনেটলি। দেখো, ইস্ট বেঙ্গলের প্রতিবার আমরা জানি ইন্ডিয়ান সুপার লিগে ইস্ট বেঙ্গলের হোম গ্রাউন্ড হয়ে থাকে সল্টলেক স্টেডিয়াম। স্টেডিয়ামে ইস্ট বেঙ্গল তাদের এই সিজনের বেশ কিছু হোম ম্যাচ খেলবে। এবং পরবর্তীতে আমাদের কাছে যে আপডেট উঠে আছে যে হয়তো কিশোর ভারতীকেই ইস্ট বেঙ্গল তাদের হোম গ্রাউন্ড হিসেবে দেখাবে এবং তাদের প্রত্যেকটা হোম গেম তারা কিশোর ভারতীতে খেলবে, এক্সেপ্ট ডার্বিটা তারা সল্টলেকে খেলবে, কারণ বেঙ্গলের হোম ম্যাচ নয়। ডার্বি ম্যাচ কিন্তু পরিচালনা করবে বা ডার্বি ম্যাচ অর্গানাইজ করবে মোহনবাগান সুপার জায়ান্ট। তো সেই নিয়ে অনেক বিতর্ক, অনেক রকম সৃষ্টি। এবং আমি এর আগে আমার বিভিন্ন ভিডিওতে বলছি যে এই সিজনে যে জায়গাতে ইমামি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট যেভাবে কস্ট কাটিং করেছে, স্বাভাবিক কস্ট কাটিং করেছে, সেই জন্যই। কেন কস্ট কাটিং শব্দটা আমি বলছি, মিডিয়াতে যাই খবর হয়ে থাকুক যে ইস্ট বেঙ্গল কস্ট কাটিং করেনি, ইস্ট বেঙ্গল এই করেনি সেই করেনি, ইস্ট বেঙ্গল ডেফিনেটলি কস্ট কাটিং করেছে। কারণ তোমরা দেখাতে পারবে না যে তার আগের সিজন ইস্ট বেঙ্গল কটা বিদেশি নিয়ে খেলেছিল, 6 জন বিদেশি নিয়ে খেলেছে। সে বিদেশিরা পারফরমেন্স করতে পারুক না করতে পারুক, মিড সিজনে তাদেরকে বার করে দেওয়া হোক, তারা না থাকতে পারুক, পরে আবার বিদেশি আনতে তাদের সময় লেগে যাক, টিমের ক্ষতি হয়ে যাক, সেগুলো আলাদা ব্যাপার। কিন্তু সিজনের শুরুতে মোটামুটি আমরা প্রতি বছরই দেখি যে ইস্ট বেঙ্গল 6টা বিদেশি নিয়ে শুরু করে। আনলাইক এই বছরটা একটু অন্যরকম দেখতে পাচ্ছি, এক্সেপশন। ইস্ট বেঙ্গল 5 জন বিদেশি নিয়ে শুরু করছে, তো সেখানে কস্ট কাটিং হয়েছে। এবং তার জায়গা থেকে দাঁড়িয়ে সল্টলেক স্টেডিয়ামে ম্যাচ অর্গানাইজ করতে গেলে যে বিপুল খরচা, সেই খরচাটা ইমামি ম্যানেজমেন্ট এই মুহূর্তে নিতে কিন্তু তারা রাজি নয়। এটা আমাদের কাছে অনেকদিন আগেই ক্লিয়ার হয়ে গেছিল। এবং 2-3টে ম্যাচ যদি তারা কিশোর ভারতীতে করতো, সেটা খুব একটা খারাপ বলে আমার মনে হয় না। আমারও সেটাই মনে হচ্ছে যে 2-3টে ম্যাচ তারা করতেই পারে কিশোর ভারতীতে। কারণ এই সাইডটাতে, যে জায়গাতে সার্ভে পার্ক, সোদপুর, যাদবপুর, এই সাইডটাতে ইস্ট বেঙ্গলের প্রচুর সাপোর্টার রয়েছে। এবং তবে একটা চিন্তার বিষয় রয়েছে যে কিশোর ভারতীর ক্যাপাসিটি কিন্তু 12 থেকে 15,000-এর মতো। তো সেই জায়গায় সল্টলেক স্টেডিয়ামের মতো ক্যাপাসিটি নয়। এবং ইস্ট বেঙ্গলের যারা অ্যাটেন্ডেন্স নিয়ে কথা বলছে, আমি শেষ 2টো সিজন, মোটামুটি আগের সিজনে সব কটা ম্যাচ যাইনি ইস্ট বেঙ্গলের হোম ম্যাচ, শেষের 3-4টে হোম ম্যাচ আমি যাইনি। তার আগের সিজনে প্রতিটা হোম ম্যাচ গেছি আমি ইস্ট বেঙ্গলের। আগের সিজনের মেজরিটি অফ হোম ম্যাচ আমি ইস্ট বেঙ্গলের গেছি। আমার এক্সপিরিয়েন্স থেকে এইটুকু কথা বলে, এক্সপিরিয়েন্স থেকে আমি এইটুকু বুঝতে পেরেছি, কিছু স্পেশাল ম্যাচ ছাড়া, স্পেশাল ম্যাচ আমি ডার্বির কথা বলছি না, ধরো কেরালা ব্লাস্টার্স বা বেঙ্গালুরু, এই এরকম টাইপের কয়েকটা ম্যাচ, বা মুম্বাই, এরকম ম্যাচগুলো ছাড়া কিন্তু মেজরিটি অফ দ্য ইস্ট বেঙ্গল ম্যাচে ইস্ট বেঙ্গলের অ্যাটেন্ডেন্স কিন্তু অ্যারাউন্ড 10,000 থেকে 12,000-এর মধ্যে থাকে, অ্যারাউন্ড, বা 10 থেকে 15,000-এর মধ্যে থাকে, তার ওপরে কিন্তু থাকে না। এক্সেপশন কিছু ম্যাচ আমি তোমাদেরকে বললাম, বেঙ্গালুরু, মুম্বাই, কেরালা, এই ম্যাচগুলোতে আমরা দেখেছি 15 থেকে 20,000, 25,000-এর মধ্যে ম্যাক্সিমাম থাকে, যদি ইস্ট বেঙ্গল ভালো পারফরমেন্স করে। এটা হচ্ছে প্রথম কথা। সল্টলেক স্টেডিয়ামে খেলা হচ্ছে সল্টলেক স্টেডিয়াম ভরবে না, কোনোদিনও ভরেনি। আমি আজ অব্দি আইএসএল এর নন ডার্বি ম্যাচে কোনোদিনও ইস্ট বেঙ্গলের ম্যাচে আজ অব্দি সল্টলেক স্টেডিয়ামে ফুল হাউস দেখিনি। ম্যাক্সিমাম মনে হয় একবার 25-30,000 মনে হয় লোক হয়েছিল খুব সম্ভবত, আমার কোন ম্যাচ আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে একটা বিতর্ক তৈরি হয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে, বা একটা যে খবর শোনা যাচ্ছে ইমামি চলে যাবে, যেটা প্রতি বছরই শোনা যায়। প্রথম কথা হচ্ছে যে দেখো, একটা ইস্ট বেঙ্গল ক্লাবের এই মুহূর্তে ফুটবল টিমটার দায়িত্ব পুরোপুরি ইমামির হাতে রয়েছে। ইমামি তারা মেজরিটি অফ দ্য শেয়ার হোল্ড করছে, তারা মেজরিটি অফ দ্য টাকা তারাই খরচা করছে, এবং দায়িত্বটাও তাদের ওপরই রয়েছে। এবার তারা সেটা কোন জায়গায় করবে, এখানে অনেকে বলছে মালিক পক্ষ, এই পক্ষ, অনেক রকম কথাবার্তা হয়, তর্কের খাতিরে, বিতর্কের খাতিরে অনেক সময় আমরা অনেক রকম কথাবার্তা শুনতে পাই। কেউ মালিক পক্ষ, কেউ
এই পক্ষ বিভিন্ন রকম কথাবার্তা বলে, তবে এইগুলোর বাস্তবের জায়গাতে দাঁড়িয়ে কোনো মানে মানে ভিত্তি নেই। কারণ বাস্তবের জায়গায় এর আগেও আমি বহুবার বলেছি, ইস্টবেঙ্গলের ফুটবল টিমটাকে ওন করে ইমামি। এটা কর্পোরেট স্ট্রাকচারে এইভাবেই চলছে, এটা একদম অন পেপার আছে, এটা আমি মুখে বলছি বলে এটা নয়, এটা কেউ মানতে পারুক আর না পারুক। এবার ইমামির সিদ্ধান্ত ঠিক না ভুল আমি একটা কথা বলবো, আমি একটা কথা বলছি, মানে ইমামি এটা তো সারপ্রাইজ হওয়ার কিছু নয়। ইমামি তো অলরেডি, আমি তো শুরুতেই বললাম ভিডিও, তারা প্লেয়ার না নিয়ে, বিদেশি কোটা না পূর্ণ করে তারা অলরেডি কস্ট কাটিং শুরু করেছে এবং তাদের থেকে এটাই এক্সপেক্টেড। এইবার চিন্তার বিষয় হচ্ছে যে ইস্টবেঙ্গল যদি তাদের প্রতিটা ম্যাচ, যেরকম শোনা যাচ্ছে এখন অবধি অফিসিয়ালি আমরা শিডিউল তো পাইনি এখন অবধি, তো ইস্টবেঙ্গল যদি কিশোর ভারতীকে তাদের হোম গ্রাউন্ড হিসাবে দেখায়, প্রতিটা ম্যাচ যদি তারা ওইখানে খেলে, তাদেরকে অ্যাওয়ে ম্যাচটা কিন্তু খেলতে যেতে হবে মোহনবাগানের এগেন্সে, ডার্বিটা খেলতে যেতে হবে কিন্তু সল্টলেক স্টেডিয়ামে। এইবার এইটার একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, অনেকে বলছে যে সব ম্যাচ এখানে খেললো এবং বাকি বাকি একটা ম্যাচ খেলতে, ডার্বি খেলতে যাবে হচ্ছে সল্টলেক স্টেডিয়ামে। এবার আমার বক্তব্য হচ্ছে অ্যাওয়ে ম্যাচ আমাদেরকে অচেনা মাঠেই খেলতে যেতে হয়, এটা নিয়ে খুব একটা চিন্তার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। দ্বিতীয়ত সল্টলেক স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের হোম গ্রাউন্ডটা সবসময় আমরা এক্সপেক্ট করি সল্টলেক স্টেডিয়ামে, এটা সবসময় এক্সপেকটেশন থাকে এবং সেই জায়গায় হয়তো অনেক সমর্থকরা যারা মানে শহরের একটু বিভিন্ন অন্য প্রান্ত থেকে বা একটু শহরের বাইরে মফস্বল থেকে আসতো ওই দিক থেকে, তাদের হয়তো সল্টলেক স্টেডিয়ামটা ইজি ছিল, তাদের হয়তো আসতে অসুবিধা হবে। তবে আমি এইটুকু বলি, এই যে স্টেডিয়াম কিশোর ভারতী স্টেডিয়াম, এখানে কিন্তু কাছাকাছি যাদবপুরে আই থিঙ্ক রেল স্টেশন রয়েছে, তো খুব একটা অসুবিধা হওয়ার কিন্তু কথা নয়। দ্বিতীয়ত ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তারা মানে ইস্টবেঙ্গল ক্লাবের অফিসিয়ালরা ম্যাচ দেখতে যাবেন না, তারা বয়কট করবেন, বা বয়কটই মানে ম্যাচ দেখতে যাবেন না মানে বয়কট শব্দটাই আমি ইউজ করলাম। তার কারণ হিসাবে তারা বলছেন যে তাদের কিছু রেসপন্সিবিলিটি রয়েছে, তাদের সদস্য সমর্থকদের কথা বাদ দাও, সমর্থকদের রেসপন্সিবিলিটি নয়, সমর্থকরা নিজেরাই টিকিট কেটে চলে যায়, সদস্যদের একটা টিকিট দেওয়ার ব্যাপার রয়েছে। এছাড়া মানে সমাজের বিভিন্ন মানুষজন রয়েছে যাদেরকে ফ্রিতে টিকিট দিতে হয়, যাদেরকে কমপ্লিমেন্টারি টিকিট দিতে হয়। সল্টলেক স্টেডিয়ামের ক্যাপাসিটি অনেক বেশি, সেখানে 5-6 হাজার কমপ্লিমেন্টারি টিকিটই দেওয়া যায়, যেখানে কিশোর ভারতীতে সেটা দেওয়া পসিবল হবে না। এটা একদম ঠিক কথা, কিন্তু আমার মনে হয় এই যে কস্ট কাটিংয়ের ব্যাপারটা ইমামি করছে, এটা মনে হয় ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে অনেক আগেই বলা উচিত ছিল, যখন বিদেশি কোটা ইমামি পূরণ করছিল না, তখনই আমার মনে হয় বলা উচিত ছিল। সেটা আমার মনে হয় বেশি ক্ষতিকর। কারা মাঠে গেল, কারা মাঠে গেল না, কতজন সদস্য যেতে পারলো, কতজন সমর্থক যেতে পারলো, তার থেকেও জরুরি ইস্টবেঙ্গল মাঠে নেমে কি ফুটবলটা খেলে জিততে পারবে, ইস্টবেঙ্গল কি ট্রফি জিততে পারবে, আমার মনে হয় সেইটা সব থেকে জরুরি। এর আগেও আমি বলেছি, আমি এখনও বলছি, এবং এটার জন্যই তো আমি বলছি জোরালো এই বক্তব্যগুলো যে মানে মানে ইমামি যেটা করছে সেইটা ঠিক করছে না ভুল করছে, সেটা নিয়ে প্রশ্ন সবাই তুলতে পারে, যে কেউ, সাধারণ মানুষও তুলতে পারে, ইস্টবেঙ্গল ক্লাবের কোনো কর্তাও তুলতে পারে, যে কেউ তুলতে পারে। সেটা তখনই প্রথম তোলা উচিত ছিল যখন ইস্টবেঙ্গল তাদের কোটাটা পূরণ করছিল না, কোথায় বিদেশি কোটাটা পূরণ করছিল না। আমি বারবার 3বার 4বার এই ভিডিওতে এই কথাটা বললাম, কারণ ওটাই সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা এবং ওটাই সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস বলে আমার মনে হয় ফুটবল খেলাটা। এইবারে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথাবার্তা হতে থাকবে, ইমামি থাকবে কি থাকবে না। এবং আরও একটা কথা যে উঠে এসছে যে ইমামি তরফ থেকে বলা হয় যে আপনারা দেখতে থাকুন, মানে অন্য ইনভেস্টার দেখুন, যদি আনতে পারেন, না আনতে পারলে আমরা আছি। মানে ইমামিকে একটা স্টপ গ্যাপ হিসাবে কাজ করছে এই মুহূর্তে, মানে অনিচ্ছুক ঘোড়া, আমি জানি না মানে। এবং এই ধরনের কথাগুলো মিডিয়ার সামনে বলাতে ইস্টবেঙ্গল টিমের কতটা লাভ হয়, কতটা মানে মানে প্রিভিয়াসলি কতটা লাভ হয়েছে সেটা তো আমরা দেখতেই পেয়েছি, ভবিষ্যতে কতটা লাভ হবে সেটাও আমরা আগামীতে দেখতে পাবো। এবং আমার মনে হয় একত্রিতভাবে সবাই থেকে টুর্নামেন্টের সবার নিজের ব্যক্তিগত স্বার্থগুলোকে পিছনে ফেলে আমার মনে হয় সবাই একত্রিতভাবেই টুর্নামেন্ট শুরু হওয়ার মুখে, আমার মনে হয় প্রত্যেকেই দায়িত্ববান, প্রত্যেকেই যথেষ্ট এক্সপিরিয়েন্সড, ময়দানে সবার যথেষ্ট নলেজ রয়েছে, প্রত্যেকেরই আমার মনে হয় সেই জায়গাতে একটু সাবধান হওয়া উচিত টুর্নামেন্ট শুরু হওয়ার আগে। এবং হাম সাথে এই মনোভাব নিয়ে কিন্তু এগিয়ে চলা উচিত সামনের দিকে। কারণ ইস্টবেঙ্গল একটা বড় কমিউনিটি, শুধু তো একটা ফুটবল ক্লাব নয়, এটা একটা মানে ফুটবল ক্লাবের আর থেকেও অনেক অনেক বড় কিছু। তো সেই জায়গায় আমার মনে হয় সকলকে একত্রিতভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত ইস্টবেঙ্গলের সাকসেসের জন্য। এবং আমি তো বেশি কোন মাঠে খেলছে, কি খেলছে, কারা কোন সদস্য টিকিট পাচ্ছে, কোন নেতা টিকিট পাচ্ছে, তার থেকেও জরুরি মানে সব ফ্রি এর কমপ্লিমেন্টারি টিকিটগুলো পাচ্ছে, সেইগুলোর থেকেও জরুরি হচ্ছে ইস্টবেঙ্গলের প্লেয়াররা কীরকম খেলবে। কারণ ষষ্ঠ বিদেশি তো মাঠে নামবে বলে মনে হচ্ছে না এই সিজনে ইস্টবেঙ্গলের জার্সিতে। যাই হোক, নতুন স্ট্রাইকার আসছে, দেখা যাক স্ট্রাইকার কতটা ফিটনেসের জায়গায় রয়েছে, কতটা ফিট রয়েছে, কত দ্রুত টিমের সাথে মানিয়ে নিতে পারছে, সেদিকে আমাদের ডেফিনেটলি নজর থাকবে। এই যে কন্ট্রোভার্সিয়াল সব কিছু চলছে, এইগুলো নিয়ে তোমাদের মতামত কি ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবে। কিশোর ভারতী এবং সল্টলেকের মধ্যে তোমরা ইস্টবেঙ্গল সমর্থকরা যারা রয়েছো, তোমাদের কি মনে হচ্ছে কোন মাঠে খেলা হওয়া উচিত? দেখো, মাঠটা একটা সল্টলেক স্টেডিয়াম অনেক বড় মাঠ, কিশোর ভারতী অনেকটা ছোট মাঠ সল্টলেক স্টেডিয়ামের থেকে। কোচকে স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে আমার মনে হয়, যদি এটা একদম শিওর হয়ে যায়। কোচ নিশ্চয়ই জানে যে কোন মাঠে ইস্টবেঙ্গল খেলবে, সেই হিসাবেই তারা প্র্যাকটিস করবে, সেই হিসাবেই তারা চলবে। তোমাদের কি মনে
মনে হচ্ছে? ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে গিয়ে কমেন্টগুলো করো যে তোমরা মাঠে মানে 15,000 লোক হবে মানে সবাই মাঠে যাবে, যেতে পারছে কি পারছে না সেটা আলাদা ব্যাপার। কারণ ইস্টবেঙ্গলের মাঠে কোনো মানে নর্মাল ম্যাচে, আমি তো বলছি 2-3টে ম্যাচ আমি টিমের নামই বলে দিলাম শুরুতেই, তাছাড়া কিন্তু 15,000 20,000-এর ওপরে আমি লোক দেখিনি, আমার মনে পড়ছে না, কারণ আমি সেই বেশিরভাগ ম্যাচে তো আমি মাঠে ছিলাম। আশা রাখছি যে 2-3টে ম্যাচ হয়তো কিশোর ভারতীতে যদি খেলে, বাকি ম্যাচগুলো যদি সল্টলেকে খেলতে পারে, এটা হলে আর কি ভালো হয়। এনিওয়ে, অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মতামত জানিও। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো। এবং কালকে কিন্তু আরএফডিএল এর কিন্তু জোনাল ডার্বি রয়েছে, ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান ব্যারাকপুরে দুপুর 3টে থেকে খেলা রয়েছে। এবং সেই ম্যাচ কিন্তু তোমার প্রত্যেকেই জানো, যেটা রিলায়েন্স ফাউন্ডেশনের যেটা ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে কিন্তু লাইভ স্ট্রিম হবে। আমি চেষ্টা করছি ডেফিনেটলি কালকে যদি দুপুরবেলা সম্ভব হয় ডেফিনেটলি লাইভ স্ট্রিমে আসবো, তোমাদের সাথে নিশ্চয়ই দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ সকলকে। বেঙ্গলি স্পোর্টস ব্লগকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। এখনের মতো সকলকে টাটা।